আজ এক্সপ্লেন করতে যাচ্ছি বহুল আলোচিত সিনেমা তাণ্ডব। এই সিনেমাটা কতটা জনপ্রিয়তা পেয়েছে তা আমরা কম বেশি সবাই জানি। তাই চলুন কথা না বাড়িয়ে এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমার শুরুতে দেখা যায় চ্যানেল বাংলা নামের একটা টিভি চ্যানেলে আবহাওয়া বার্তা দিচ্ছিল একজন ব্যক্তি। তিনি বলতে থাকে যে দেশের আবহাওয়া খুবই ভালো, আকাশে কোনো রকম কোনো মেঘই নেই, আর নেই কোনো বৃষ্টিপাত বা ঝড়ের আশঙ্কা। পুরো দেশে কোনো রকম বিপদ সংকেত দেখা যায়নি। আবহাওয়া বার্তা শেষ হলে সেখানে এসে উপস্থিত হন মন্ত্রী মাহতাব হোসেন। এখানে পুরো দেশের বিভিন্ন আশার বিষয় নিয়ে একটা টক শো হবে। কিছুক্ষণের মধ্যে শুরু হয় টক শো। বিভিন্ন প্রশ্ন করছিল হোস্ট, সেটা ঠিকঠাক উত্তর দিচ্ছিলেন মন্ত্রী মশাই। খুব সুন্দরভাবে চলছিল প্রোগ্রাম। অন্যদিকে দেখা যায় একটা বাসে করে কিছু লোক কোথাও যাচ্ছিল মাঙ্কি মাস্ক পরে। আসলে ওরা মাঙ্কি মাস্ক পরে কোথায় যাচ্ছিল? দেখা যায় কিছুক্ষণের মধ্যে মিনি বাসটা চলে আসে চ্যানেল বাংলার হেড অফিসে, যে জায়গায় মন্ত্রীরা সাক্ষাৎকার দিচ্ছিল। আস্তে আস্তে সবাই বাস থেকে নামতে শুরু করে, সবার হাতে একটা করে বন্দুক। এভাবে তো মানুষ ব্যাংক ডাকাতি করতে যায়, তবে এরা টিভি চ্যানেলে কেন সেটা একটু ভেতরে গেলেই জানতে পারবো। চ্যানেল বাংলায় যত সিকিউরিটি আছে সবাইকে চোখের পলকে ধরাশায়ী করে ফেলে ওই মাস্ক পরা লোকগুলো। তারপর তারা চলে যায় মন্ত্রীর সেই রুমে যেখানে টকশো হচ্ছিল। ওরা আচমকা রুমে ঢুকে পড়ায় সবাই ভয়ে কেঁপে ওঠে, কারণ একে তো মাঙ্কি মাস্ক পরা, তার উপর সবার হাতে একটা করে বন্দুক। সেখানে এসেই একজন উড়াধুরা নাচানাচি শুরু করে। আসলে এখানে কি হচ্ছিল কেউই বুঝে উঠতে পারছিল না। তখন মন্ত্রী খানিকটা রাগ করে ওর উপর, সাথে এটাও বলতে শুরু করে, আমি কে তুই জানিস? তুই যে এসব করছিস এর জন্য তোর কি হতে পারে? তোর কোনো ধারণা আছে? এই ব্যাপারটা অনেক রেগে যায় ওই মাস্ক পরা লোকগুলো। যে নাচ করছিল ওই লোকটা সাথে সাথে মন্ত্রীকে গুলি করে দেয়। সাথে সাথে মন্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে। তাদের এই কর্মকাণ্ড দেশের সকলেই লাইভে দেখতে পাচ্ছিল। নাচ করা সে লোকটা আস্তে আস্তে ক্যামেরার সামনে আসে এবং নিজের মাস্কটা খুলে ফেলে। এর নাম স্বাধীন। ও এমন ভাব করছিল যেন ও সেই লেভেলের একটা সাইকো। অন্যদিকে দেখা যায় 1 মিনিটও দেরি না করে সাথে সাথেই সেই চ্যানেলের সামনে টিম ও মিডিয়া দিয়ে ভরে যায়। কেউ কিছুই বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছিল আর ভেতরেই বা কি হচ্ছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী অ্যাটাক করার জন্য প্রস্তুত, তবে সব দিক বিবেচনা করে তারা কিছুই করতে পারছিল না। এই সকল ব্যাপারগুলো পুরো দেশকে যেন উত্তাল করে দিচ্ছিল। রাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই পাগল প্রায় হয়ে যায়। কি করবে ওরা কিছুই বুঝতে পারছিল না। ঠিক তখনই চ্যানেল বাংলার মালিক ফয়েজ করিম বলে ওঠে, স্যার, আমাদের একজন সাংবাদিক রয়েছে, তাকে দিয়ে নেগোসিয়েশনটা করা যেতে পারে। এসব কাজে সে খুবই পারদর্শী। আর এসব কথা শুনে রাষ্ট্রমন্ত্রী কল দিতে বলে। তখন ফয়েজ জানায়, ম্যাম, একটু সমস্যা আছে, এখানে আমি ফোন দিলে সে আসবে না, যদি আপনি কল দেন তবে অবশ্যই সে আসবে। তারপর রাষ্ট্র মন্ত্রণালয় থেকে কল করা হয়। এই সাংবাদিকের নাম সায়রা। এত বড় বিশাল ফ্ল্যাটটাতে উনি আর ওনার মায়ে থাকে। কল পেয়ে সায়রা বের হতে যাবে, তখন সায়রার মা সায়রাকে আটকায় আর বলে, বাইরের অবস্থা কতটা খারাপ, কতটা ভয়াবহ তুই জানিস না? তোর এই অবস্থায় বাইরে বের হতে হবে না, তোর ওখানে যাওয়ার কোনো দরকার নাই। সায়রা বলে, মন্ত্রণালয় থেকে কল এসেছে, আমাকে যেতেই হবে, তুমি আমার জন্য দোয়া করো, তুমি এখন আমার গায়ে একটু ফু দিয়ে দাও তো। এই বলে সায়রা বাসা থেকে বের হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সায়রা চ্যানেল বাংলার অফিসের সামনে পৌঁছায় এবং ভিতরে যাওয়ার পর তাকে সবটা খুলে বলা হয়। নেগোসিয়েশন করার জন্য অন্য কোনো উপায় না থাকায় সায়রাও রাজি হয়ে যায় যাওয়ার জন্য। অন্যদিকে দেখা যায় স্বাধীন এক ছেলেকে বলে, এই দেশের অবস্থার খবর প্রচার করতে হবে না। স্বাধীন তখন নিজের দলের এক ছেলেকে বলে, তুই আজ আবহাওয়াবিদ। তখন সেই ছেলেটা মাস্ক পরে লাইভে গিয়ে বলতে শুরু করে, দেশের আকাশে কালো মেঘের ঘনঘটা ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই জন্য সকল পুলিশ স্টেশনে 10 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। আর সকলের যদি জীবনের মায়া থাকে তাহলে যে যেমন অবস্থায় আছেন সেভাবেই থাকুন। ওদের আবহাওয়া বার্তা শেষ হলে সেখানে ঢুকে পড়ে সায়রা। সে সেখানে আসার আগে সাথে করে একটা কলমে ক্যামেরা নিয়ে আসে, যাতে আইন শৃঙ্খলা বাহিনী ভিতরের অবস্থা সম্পর্কে জানতে পারে এবং তারপর কোনো একটা যেন অ্যাকশন নিতে পারে। কিন্তু ওদের প্ল্যান সফল হয় না, কারণ স্বাধীন সেটা দেখেই বুঝে ফেলে এবং ক্যামেরাটা নষ্ট করার আগে আইন শৃঙ্খলা বাহিনীকে খুব বাজেভাবে গালি দিতে শুরু করে এবং গালি দেওয়ার শেষে ক্যামেরাটা নষ্ট করে ফেলে।
এরপর সায়রা স্বাধীনকে বারবার বলতে থাকে, এই সাধারণ মানুষগুলো তো কোনো অন্যায় করেনি, ওদের তো কোনো দোষ নেই, ওদেরকে বাইরে যেতে দিন। আর মন্ত্রীর অবস্থাও তো গুরুতর, ওনাকে এখনই যদি হাসপাতালে না নেওয়া হয় তাহলে উনি তো মারা যাবে। আমরা তো এখানে এসেছি নেগোসিয়েশন করার জন্য, কারো মৃত্যুটা কাম্য নয়, প্লিজ ওনাদেরকে ছেড়ে দিন। তবে স্বাধীন কিছুতেই মানতে রাজি হয় না। আরও রাগান্বিত হয়ে সায়রার গলা টিপে ধরে। ঠিক তখনই বাহির থেকে আইন শৃঙ্খলা বাহিনী মাইকে সতর্ক বার্তা দেয়, 5 মিনিটের মধ্যে মন্ত্রীকে যদি না ছাড়া হয় তাহলে কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হবে এমন। এটা শুনে লাইভে আসে স্বাধীন, আমি মন্ত্রীকে ছেড়ে দেব, সাথে সকল মানুষদেরকেও, তবে আমার একটা শর্ত আছে। এই সবার জীবনের বিনিময়ে 3 জনকে ভিতরে আসতে হবে, ধর্মমন্ত্রী মোলায়ম চৌধুরী, আইনজীবী জমশেদ আর চ্যানেল বাংলার মালিক ফয়েজ করিম, আর সাথে সায়রা থাকবে। ওনাদের পাঠানোর সাথে সাথে বাকি সবাইকে ছেড়ে দেব, আমি কথা দিলাম। স্বাধীনের মুখে এমন কথা শুনে উপর থেকে চাপ আসতে শুরু করে ওদের ভেতরে যাওয়ার জন্য। প্রথমে তো কেউই ভেতরে যেতে চাইছিল না, তারপরে অন্য কোনো উপায় না থাকায় ওদেরকে ভেতরে যেতেই হয়। এমন কথা হচ্ছে এরা 3 জন কেন, স্বাধীনের সাথে কি ওদের আগে কোনো যোগসূত্র রয়েছে সেটা একটু সামনে গিয়েই জানতে পারবো। ওরা 3 জন ভেতরে যাওয়ার সাথে সাথে বাকি সবাইকে ছেড়ে দেওয়া হয়। ওরা নেগোসিয়েশন করতে চাইলে স্বাধীন বলে, এভাবে না, আমরা সবাই লাইভে যাব আর আমাদের হোস্ট থাকবে সায়রা, যা কথা হবে সেখানেই হবে, যা জানা সেটা গোটা দেশের মানুষই জানবে। স্বাধীনের মুখে এমন কথা শুনে ওরা 3 জনই হতভম্ব হয়ে যায়। ডাকাতদের সাথে নেগোসিয়েশন করবে, কিন্তু সেটা সাধারণ পাবলিককে কেন দেখাতে হবে? কিন্তু স্বাধীন সাধারণ মানুষকে দেখাতে চায়, কোনো উপায় না থাকে ওরা 3 জন রাজি হয়ে যায়। তখন সায়রা স্বাধীনকে বলে, আচ্ছা আপনি কে আর আপনি কি চান? এটা শুনে স্বাধীন জানায়, তাহলে আপনাদেরকে 8 বছর পিছনে যেতে হবে আমার কাহিনী পুরোপুরি জানার জন্য। সাথে সাথেই কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় স্বাধীন আর নিশাত একে অপরকে খুবই ভালোবাসে। স্বাধীন গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে কিন্তু বেকার। এদিকে নিশাতের বাবা মা চাচ্ছে নিশাতকে বিয়ে দিতে, এজন্য নিশাত স্বাধীনকে বারবার বিয়ের কথা বলতে থাকে। স্বাধীনের চাকরির চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই হচ্ছে না। আর আজকাল টাকা বা মামা খালু ছাড়া আর কজনেরই বা চাকরি হয়? স্বাধীনেরও টাকা বা মামা খালু কোনোটাই ছিল না। একদিন নিশাত স্বাধীনকে তাদের বাড়ি নিয়ে আসে তার মা বাবার সাথে দেখা করানোর জন্য। তখন নিশাতের বাবা বলে, তোমরা একে অপরকে ভালোবাসো ভালো কথা, তবে চাকরি ছাড়া তো আমি আমার মেয়েকে তোমার হাতে কোনোভাবেই তুলে দিতে পারি না। স্বাধীন বলে, আমাকে কিছুদিন সময় দিন, এর মধ্যে আমি চাকরি জোগাড় করে ফেলবো। নিশাতের বাবা বলে, কতদিন সময় চাও? স্বাধীন বলে, আমাকে 2 মাস সময় দিন, এর মধ্যে আমি একটা চাকরির জোগাড় করেই ফেলবো। নিশাতের বাবা বলে, আচ্ছা ঠিক আছে, তুমি সময় নাও, 2 মাস পরে চাকরি পেলে আমাকে জানিও। তখন স্বাধীন এসব কথা বলে সোজা নিজের বাড়িতে চলে আসে। এরপর স্বাধীন অনেক চেষ্টা করে চাকরি খোঁজার জন্য, অনেক কাঠখড় পোড়ায়, তবু কোনোভাবেই হচ্ছিল না। এভাবে 1 মাস সময় কেটে যায়। তখন স্বাধীন তার বাবার কাছে গিয়ে বলে, হয় টাকা দাও, না হয় কোথাও একটু রেকমেন্ড করে দাও চাকরির জন্য। আজকাল চাকরির বাজারের কি অবস্থা তা তো জানো, কোনো রেকমেন্ড ছাড়া চাকরি হয়ই না। আর মেধা থাকলেই কে হয়, মামা খালুরও জোর থাকা লাগে। স্বাধীনের বাবা ছিল সৎ একজন শিক্ষক, সে টাকা দিতেও রাজি হয় না আর রেকমেন্ড করতেও রাজি হয় না। সে বলে, নিজের যোগ্যতায় চাকরি খোঁজো, তোমাকে তো লেখাপড়া করিয়েছি। এরপরে স্বাধীন আর স্বাধীনের বাবার একটু রাগারাগি হয়, কিন্তু সেই রাগ রাতেই শেষ হয়ে যায়। 2 বাবা ছেলে আবার একসাথে খেতে বসে। এরপরে স্বাধীন ঠিক করে সে ঢাকায় যাবে চাকরি খোঁজার জন্য। এরপর দিনই স্বাধীন চলে যায় ঢাকায়। কয়েক ঘন্টার জার্নি শেষে এরপরে স্বাধীন গিয়ে ওঠে তার এক ভাইয়ের বাসায়। তারপরের দিন থেকেই শুরু হয় স্বাধীনের একটার পর একটা ইন্টারভিউ, কিন্তু কোনো চাকরির খবরই হচ্ছিল না। এরপর হঠাৎ একদিন সন্ধ্যায় একটা মেইল আসে স্বাধীনের কাছে যে তার চাকরি হয়েছে। এই খবর সে তার বাবা এবং নিশাতের বাবাকে জানায় কল দিয়ে। স্বাধীন এবং নিশাতের পরিবার, নিশাত সহ সবাই মহা খুশি, এবার বিয়েটা তাদের হয়েই যাবে খুব ভালোভাবে। পরদিনই সকালবেলা স্বাধীন রেডি হয়ে চলে আসে অফিসে জয়েন করার জন্য। এসে এখানেই খায় সেই বড় রকমের একটা ঝটকা। অফিসের বস বলে, আমরা দুঃখিত, আসলে মেলটা ভুল করে তোমার কাছে চলে গিয়েছে, চাকরিটা তোমার হয়নি, হয়েছে অন্য একজনের। এই ব্যাপারটা যখন স্বাধীন জানে তখন তার দুনিয়া উলট পালট হয়ে যায়। বসকে অনেক রিকোয়েস্ট করে, হাত পায়ে ধরে, তবুও কোনো লাভ হয় না। তারপর সেই অফিস থেকে যখন বের হয়ে যাচ্ছিল তখন ওখানকার ওয়াচম্যান বলে, চাকরিটা আপনারই হয়েছিল, কিন্তু আমাদের বস টাকার বিনিময়ে আপনার নামটা সরিয়ে আরেকজনকে চাকরিটা দিয়ে দিয়েছে। আসলে এখন টাকা ছাড়া কোনো চাকরি সম্ভব না। ওয়াচম্যান বলে, হয় টাকার জোগাড় করুন আর না হয় চাকরির চিন্তা একদম ভুলে যান। এখন স্বাধীন কি করবে? বাড়ির সবাইকে তো সে বলেই দিয়েছে চাকরিটা তার হয়ে গেছে। এখন সে বাড়িতে কিভাবে বলবে যে তার চাকরিটা হয়নি? সে
এক ভুল নিউজ পেয়েছিল, তারপরে অনেক সাহস জুগিয়ে সত্যটা বলার জন্য ফোন দেয় নিশাতকে। ওর সাথে কথা বলতে থাকে। নিশাতের বাবা ফোনটা নেয় স্বাধীনের সাথে কথা বলার জন্য, কিন্তু ওখানে অনেক আওয়াজ হচ্ছিল, এর জন্য কিছুই শুনতে পায় না। নিশাতের বাবা আবার একটু কানেও সমস্যা আছে, কানে একটু কম শুনতে পায়, এই জন্য আরও শুনতে পায় না। তারপর স্বাধীন যখন বুঝতে পারে যে উনি কিছুই শুনতে পায়নি, তখন ডিসাইড করে সে আর সত্যটা বাড়িতে জানাবে না। এভাবেই চলুক, আমি ইন্টারভিউ তো দিতেই থাকবো, আর ওদিকে বিয়ের প্রক্রিয়া চলতে থাকুক। এভাবেই শুরু হয় স্বাধীনের মিথ্যে বলা, একের পর এক মিথ্যে। নিশাতকে সে প্রতিদিন নতুন নতুন মিথ্যে গল্প শোনাতো। এলাকার সবাই জানতো যে স্বাধীন ভালো একটা চাকরি করে, কিন্তু সে তো বেকার, প্রতিদিনই সে ইন্টারভিউ দিতে যায়। হঠাৎ একদিন স্বাধীনের একটা ভাই ওর চাকরিটা এবার হয়ে যায়। তারা জিজ্ঞেস করে, তুমি কি এখনই জয়েন করতে পারবে স্বাধীন? তখন স্বাধীন বলে, স্যার 2 দিন পরেই আমার বিয়েটা সেরে এসে তারপরে আমি একেবারে জয়েন করে নেব। ওনারা রাজি হয়, একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়। এই ব্যাপারগুলোতে স্বাধীন মহা খুশি, এখনও মিথ্যা বলা লাগবে না বাড়িতে, আর আগামীকালকে সকালবেলাতেই বের হয়ে যাবে বাড়ির উদ্দেশ্যে। তার পরের দিন ওর বিয়ে। পরের দিন সকালে ওর ঘুম থেকে উঠতে একটু দেরি হয়। তারপরে রেডি হয়ে সে চলে আসে বাস স্ট্যান্ডে। শুরু হয় বাস যাত্রা বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরই গাড়িটা থামায় পুলিশ, আর স্বাধীনকে খুনের মামলায় ধরে নিয়ে যায়। সে নাকি হ্যারিসকে মেরেছে। হ্যারিস যে আসলে কে, তাকে তো সে কখনো দেখেইনি আর চিনেও না। এই কথাগুলো স্বাধীন সবাইকে বললেও কেউ স্বাধীনের কথা একটু বিশ্বাস করতে চায় না এবং বিশ্বাসও করে না। গুলশান একে আয়নাঘরে নিয়ে আসা হয় স্বাধীনকে। শুরু হয় ওর উপর বেধড়ক পিটান। ঘন্টার পর ঘন্টা ওকে মারধর করতো। একটাই কথা, তুই স্বীকার কর, তুই কেন হ্যারিসকে মেরেছিস। অন্যদিকে দেখা যায় বিয়ের কোণে সেজে বসেছিল নিশাত, কিন্তু স্বাধীনের কোনো খোঁজ খবর নেই। এক পর্যায়ে স্বাধীনের এলাকায় জানাজানি হয়ে যায় স্বাধীন খুন করে পালিয়েছে। এই ব্যাপারটা শুনে নিশাতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কি করবে নিশাত, কিছুই বুঝে উঠতে পারছিল না। এতদিনের সম্পর্ক আজকে পূর্ণতা পেতে যাচ্ছিল, কিন্তু তা আর হলো না। এদিকে স্বাধীনকে গ্রেফতার করা হয়েছিল ঠিকই, তবে সেটা ফাইল করেনি তারা। তার মানে এই দাঁড়ায় যে স্বাধীনকে তারা বেআইনিভাবে ধরেছিল। ওকে অনেক মারধর করার পরও স্বীকার করানো যাচ্ছিল না যে খুনটা সেই করেছে। তখন শফিউদ্দিন নামের এক অফিসার ওকে এক ভিডিও দেখায়। তোর বাপকে আমরা মেরে দিয়েছি আর তুই খুন করে পালিয়েছিস, সেটা শুনে তোর প্রেমিকাও নিজেই সুইসাইড করে মারা গিয়েছে। তুই যদি স্বীকার না করিস খুনটা তুই করেছিস, তাহলে তুই ওদের লাশটা পর্যন্ত দেখতে পারবি না। পুলিশের এসব কথাগুলো শুনে স্বাধীনের মাথায় যেন রক্ত উঠে যায়। সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, পুরা সাইকোর মতো হয়ে যায় স্বাধীন। তারপর শুরু হয় স্বাধীনের তাণ্ডব। একে একে সেখানে থাকা সব পুলিশদের শেষ করে দেয়। চোখের পলকে স্বাধীন সবাইকে মেরে ফেলে। ওকে দেখে এমনটা মনে হচ্ছিল যেন সে মানুষ নয়, পাখিদের মারছে। সবাইকে মারার পর সাইফুদ্দিনের মাথা কেটে হাতে করে নিয়ে নামছিল। তারপর সে আয়নাঘরে থাকা সবাইকে সে মুক্ত করে দেয়। ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে চলে আসে। সেখানে স্বাধীন বলে, আমার এই অবস্থার জন্য দায়ী এই ধর্মমন্ত্রী, আইনজীবী আর চ্যানেলের মালিক। কিন্তু স্বাধীনকে ধরে নেওয়ার পিছনে ওদের কি হাত থাকতে পারে, এই ব্যাপারটা জানতে চায় সায়রা। তখন স্বাধীন ব্যাপারটা খুলে বলতে যাবে, ঠিক তখনই আইনশৃঙ্খলা বাহিনী ভেতরে ঢুকে পড়ে এবং স্বাধীনের লোকদের মারতে শুরু করে। এটা দেখে স্বাধীন খুবই রেগে যায়। তখন 2 মিনিটের অ্যাড বিরতি নিয়ে স্বাধীন লাইভ থেকে চলে যায়। আবারও শুরু করে দেয় স্বাধীন সেই তাণ্ডব লীলা। আইনশৃঙ্খলা বাহিনীর লোকদের একের পর এক মারতে থাকে স্বাধীন। এখন বাকি শুধু কমান্ডার। তখন স্বাধীন আর কমান্ডারের মধ্যে ভালোই একটা ফাইট হয়, কিন্তু তবুও স্বাধীনের সাথে সে পেরে ওঠে না। তারপর ওকে কাঁধে করে টানতে টানতে আনছিল স্বাধীন। ঠিক তখনই দেখা যায় সায়রা ওর দিকে বন্দুক তাক করে আছে, কিন্তু গুলি করে না। চলে আসে আবারও লাইভে। আসলে স্বাধীন যে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তার পিছনে হাত ছিল এই 3 জনেরই। প্রথমে ধর্মমন্ত্রী এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কিছুই জানে না এমন ভাব নেয়। পরে স্বাধীন এক ভিডিও দেখায়। ভিডিওতে দেখা যায় ধর্মমন্ত্রীর মায়ের মুখ থেকে অক্সিজেন খুলিয়ে নিয়েছে স্বাধীনের লোকজনেরা। এটা দেখে ধর্মমন্ত্রী খুব ভয় পেয়ে যায় এবং স্বাধীনকে রিকোয়েস্ট করতে থাকে যেন তার মাকে না মেরে ফেলে, এবং সে সকল সত্যি বলতে স্বীকার হয়। সে বলতে শুরু করে অনেক বড় এক বিজনেসম্যান আমজাদ মনসুরের বিগড়ে যাওয়া ছেলে সিয়ামের কথা। এমন কোনো অপকর্ম নেই যে সে তা করেনি। একদিন সিয়ামের বাবা আর হ্যারিস হোটেলে এসে পৌঁছায়, কিন্তু হোটেলে আসার কিছুক্ষণ পর থেকে আর হ্যারিসকে পাচ্ছিল না। তখন সিয়ামের বাবা সিয়ামকে বলে, এতক্ষণ লাগে বাথরুম থেকে আসতে? সিয়াম কিছুক্ষণ আগে বাথরুমে গিয়ে নেশা করছিল, সেখানে তার দেখা হয় হ্যারিসের সাথে। হ্যারিস নেশা করতে না করায় সিয়াম রেগে যায় এবং তাদের ভিতরে হাতাহাতি হয়। এক পর্যায়ে সিয়াম হ্যারিসকে গুলি করে দেয়। সিয়াম আসলে জানতোই না ওরা যার সাথে ডিল করতে এসেছে তাকেই ও মেরে ফেলেছে, আর হ্যারিস ছিল একজন খুবই পাওয়ারফুল লোক। এটা শুনে তো সিয়ামের বাবা একদম টেনশনে পড়ে যায়।
তার ছেলে যে হ্যারিসকে মেরেছে এটা যদি পাবলিক হয়ে যায় তাহলে অনেক একটা বাজে ব্যাপার হয়ে যাবে, তার ছেলে জেল বা ফাঁসি হয়েও যেতে পারে। এজন্য আমজাদ রাত্রিবেলায় দেখা করতে আসে মন্ত্রী, আইনজীবী ও চ্যানেল বাংলার মালিকের সাথে। তখন মন্ত্রী ব্যাপারটা সামলে নিবে বলে। আমজাদ মন্ত্রী ঠিক তেমনই করতে চায়, তবে এর জন্য ওদের তিনজনকে 500 কোটি টাকা দিতে হবে। প্রথমে আমজাদ দিতে না চাইলেও পরে কোনো উপায় না দেখে রাজি হয়ে যায়। আর ঠিক এই কারণেই এই কেসটাতে স্বাধীনকে ফাঁসানো হয়েছিল। এই তিনজন মিলে হ্যারিসকে মারা সকল প্রমাণ লোপাট করে দিয়েছিল এবং চ্যানেল বাংলায় সকল মিথ্যা প্রচারণা করা হচ্ছিল হ্যারিসকে খুনের ব্যাপারে। এই চ্যানেলে তখন কাজ করতো সায়রা, তবে সে ছিল অনেক সত্যবাদী, এই জন্য এগুলো প্রতিবাদ করে সে। সায়রা সবসময় মিথ্যার বিরুদ্ধে দাঁড়াতো, এর জন্য মালিকের সাথে অনেক কথার কাটাকাটি হয় সায়রা এবং চ্যানেল থেকে বের করে দেওয়া হয় সায়রাকে এবং সায়রা এই চ্যানেল থেকে বের হয়ে যায়। সায়রার এমন কর্মকাণ্ডে ওরা তিনজন বুঝে গিয়েছিল সায়রা সকল সত্যি উদ্ঘাটন করে ফেলবে এবং ওদের ফাঁসিয়ে দেবে। এজন্য সায়রার বাইকে ওরা তিনজন মিলে উঠিয়ে নেয়। যদিও সায়রা হ্যারিসকে মারা যাওয়ার সম্পর্কে আসল সত্যটা জানতো না। জনসম্মুখে সব কিছু স্বীকার করে নেয় মন্ত্রী। পুরো দেশের মানুষ তো স্বাধীনের পক্ষ হয়ে যায়। এবার এদের তিনজনকে বেঁধে পুলিশ নিয়ে যায়। স্বাধীন পুলিশের কাছে আত্মসমর্পণ করে এবং সায়রাও এদিকে বাড়ি যেতে থাকে। সায়রা যখন গাড়িতে ওঠে তখন তার ফ্ল্যাশব্যাককে দেখানো হয় স্বাধীন তার কাছে এসেছে এবং স্বাধীন সায়রাকে জানায় যে তার ছোট ভাই আর সে একই ছেলে ছিল। স্বাধীন বলে, আমার চোখের সামনে আপনার ভাইকে ওরা মেরে ফেলেছে। এটা শুনে সায়রা অনেক ভেঙে পড়ে, অনেক কান্নাকাটি করে। তার ভাইটা তার খুব আদরের ছিল, তার সত্যবাদিতার জন্য তার ভাইকে জীবন দিতে হয়েছে এটা সে মানতে পারছিল না। তখন সায়রা এবং স্বাধীন হাত মিলায় ঠিক করে যে চ্যানেল বাংলা তারা অ্যাটাক করবে। ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে আনা হয়। এখন স্বাধীন পুলিশের কাছে স্যালেন্ডার করতে চায়। স্বাধীন বলে, আমি যেটা করেছি সেটা অপরাধ আর নিজের হাতে তুলে নিয়েছি, এটা শাস্তি আমাকে পেতেই হবে। দেখা যায় বিল্ডিংয়ের বাইরে হাজারো মানুষ দাঁড়িয়ে আছে, সবাই এসেছিল তাদের হিরো স্বাধীনকে দেখার জন্য। তখন স্বাধীন বাইরে গিয়ে সবার উদ্দেশ্যে বলতে শুরু করে, আমার মতো ছোট মানুষের জন্য আপনারা যে এসেছেন এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আপনাদের এতটা ভালোবাসা ডিজার্ভ করি না, তবে আমি এখন স্যালেন্ডার করে দিব। আমি চাই সকল অপরাধের বিচার হোক। পুলিশকে তাদের কাজ করতে দিন, আপনাদের সাথে আবারও আমার দেখা হবে ইনশাল্লাহ। পুলিশ ভ্যানে করে স্বাধীনকে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু রাস্তার মধ্যে কয়েকজন মানুষ মাঙ্কি মাস্ক পরে আবারও বসে আছে। তখন পুলিশ অফিসার দেখার জন্য নিচে নামে আর মাঙ্কি মাস্ক পরা মানুষগুলো স্নাইপার দিয়ে পুলিশদেরকে মেরে ফেলে। ভ্যানের ভিতরে যতগুলো পুলিশ ছিল তাদেরকেও মেরে ফেলে এবং স্বাধীনকে মুক্ত করে নিয়ে যায়। এই খবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছাতে বেশি সময় লাগে না। তারপর সবাই একত্রিত হয়, চিন্তা করতে শুরু করে স্বাধীন তো নিজে থেকেই স্যালেন্ডার করেছিল, তবে আবার সেখান থেকে পালালো কেন? মোটামুটি বুঝে উঠতে পারছিল না কেউই কি হচ্ছে। তখনই এক পুলিশ অফিসার উপস্থিত হয় সেখানে। ইনি প্রথম ব্যক্তি যে স্বাধীনকে অ্যারেস্ট করেছিলেন। অফিসার জানায়, আমি যে স্বাধীনকে ধরেছিলাম এটা তো সেই স্বাধীন না, তাহলে এটা কি আসলে? অনেক খোঁজাখুঁজির পরে যা বেরিয়ে আসে তা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। আসল ঘটনা সামনে আসার পরে সবাই ভয়ের সাথে সাথে মারাত্মক শক্ত হয়। জানা যায় এতদিন যে স্বাধীন সেজেছিল সে আসলে মিখাইল। সে ছিল দেশের টপ 1 লিস্টের ক্রিমিনাল। 15টা বছর ধরে ওকে পুরো দেশে খুঁজে বেড়াচ্ছিল, তবে সেও ছিল আয়নাঘরের অন্য একজনের অন্য পরিচয় নিয়ে। তাকে কেউ চিনতে পারেনি। আর সেই আয়নাঘরের মধ্যেই স্বাধীনের সাথে পরিচয় হয় মিখাইলের। স্বাধীন মিখাইলকে নিজের সকল গল্প, জীবনের যত দুঃখের কথা ছিল সকল কথা খুলে বলে। এরপরে পুলিশ যখন স্বাধীনকে মেরে ফেলে তখন মিখাইল স্বাধীন সেজে স্বাধীনের বদলাটা নিয়ে নেয়। এর সাথে নিজের কাজটাও হাসিল করে নেয় মিখাইল। এই ব্যাপারগুলো যখন সায়রা জানতে পারে তখন সে অনেক রাগান্বিত হয় এবং মিখাইল তাকে ধোঁকা দিয়ে তাকে দিয়ে সব কাজ করিয়ে নিয়েছে, সেটা সে বোকার মতো করেও গেছে, এটার বদলা সে নিবেই। অন্যদিকে দেখা যায় মিখাইল যখন চ্যানেল বাংলায় স্বাধীন সেজে তাণ্ডব করছিল তখন তার আরেকটা টিম গিয়েছিল বাংলাদেশ ব্যাংকে। সেখানে থাকা সকল সিকিউরিটি গার্ডদের মেরে চলে আসে ভোল্টে আর 1000 কোটি টাকা সাথে প্রচুর স্বর্ণ তারা হাতিয়ে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। এই ব্যাপারগুলো যখন সরকারের সামনে চলে আসে তখন তারা উঠে পড়ে লাগে মিখাইলকে ধরার জন্য। এদিকে দেখা যায় সিয়ামকে তার বাবার নির্দেশে একজনে গুলশান এক বাড়িতে আটকে রেখেছিল। সিয়ামের বাবাকে মেরে ফেলেছে মিখাইল, সাথে তাদের সকল ধন সম্পত্তি নিয়ে নিয়েছে। এই জন্যই লোকটা চলে আসে সেই বাড়িতে আর সিয়ামকে মুক্ত করে দেয়। দেখা যায় সিয়াম লোকটাকে মেরে ফেলে। ওকে দেখা এমন মনে হচ্ছিল যেন ওর ভিতরে শয়তান ভর করেছে। মিখাইল ওর সাথে যা করেছে ওর উপর চরম প্রতিশোধ নেওয়ার পণ করে।
অন্যদিকে দেখা যায় একটা ওয়ার হাউসে অনেকগুলো সন্ত্রাসী একত্রিত হয়েছে। তারপরে এন্ট্রি নেয় সুড়ঙ্গ মাসুদ। আসলে বাংলাদেশ ব্যাংক ডাকাতি করার প্ল্যান করেছিল সে অনেক দিন আগেই, কিন্তু মাসুদের প্ল্যান ভেঙে দেয় মিখাইল। তখন মাসুদ ওখানে বলতে থাকে, মিখাইল এটা আমার টাকা কেউ নিতে পারে না, জায়গায় জায়গায় সেদা কইরা দিমু, ঘুমাইতে পারবি না, আমি সুড়ঙ্গ মাসুদ। মিখাইল এখানে মধ্য আঙুল দেখায়। এর মাধ্যমেই এখানে মুভিটা শেষ হয়। আশা করছি এর পার্ট 2 খুব শীঘ্রই চলে আসবে। পার্ট 2 এর জন্য কে কে অপেক্ষা করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার এক্সপ্লেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে একটা লাইক দিয়ে যাবেন, জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের আর কোন মুভির ভিডিওগুলো আপনারা দেখতে চান। বিদায় নিচ্ছে।